তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা। রাত 10টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচির ডাক শিক্ষার্থীদের। বাড্ডা থানায় হত্যা মামলায় দীপুমণি, আনিসুল ও সালমান এফ রহমান সহ 6 জন 2 দিনের রিমান্ডে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে তুরাগ তীরে চলছে ঈমান আকিদার বয়ান। ঢাকার একাংশ সহ 22 জেলার অংশগ্রহণ। এবং সনাতন ধর্ম অবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সারা দেশে নানা আয়োজনে চলছে বিদ্যা দেবীর আরাধনা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন, সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অব্যাহত থাকবে। দাবি আদায়ের আগ পর্যন্ত তিতুমিরে কেউ ঢুকতে পারবে না। রাজধানীর বাড্ডা এলাকায় অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ 6 জনকে রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। বাকি আসামিরা হলেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সরওয়ার পিন্টু। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ে নিজাম দলের নেতৃত্বে বাদ ফজরের পর আহ্বানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় ধাপের ইজতেমা। গতকাল রাত থেকে দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা আসতে শুরু করেন। এর আগে আখেরি মোনাজাত শেষে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা মাঠ ত্যাগ করেন। এই ধাপে ইজতেমায় অংশগ্রহণ করছে দেশের 22টি জেলার মুসল্লিরা। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে পৃথক তাঁবু। নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো ইজতেমা ময়দান ও আশপাশ এলাকা বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। রাজধানী ঢাকা সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা দেবীর বন্দনা করা হয়। রোববার সকাল 9টা 44 মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়ে আজ সকাল 10টা 27 মিনিটে শেষ হয়। ঢাকার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এই মাঠ জুড়ে পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয়েছে। এবছর জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয় সহ হলের মাঠে প্রায় 70টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে সরস্বতী পূজা। সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত হচ্ছে DNA ল্যাব। ঢাকার বাইরে এই প্রথম বিভাগীয় শহরে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ায় খুশি স্থানীয়রা। শীঘ্রই ল্যাব স্থাপনের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিলেট থেকে আজিজুর রহমানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। দেশে সংঘটিত বিভিন্ন অপরাধের প্রকৃত রহস্য উদ্ঘাটনে DNA পরীক্ষার বিকল্প নেই। অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব মাতৃত্ব নির্ধারণ, অজ্ঞাত মরদেহের পরিচয় নিশ্চিতে প্রয়োজন হয় DNA পরীক্ষার।
রাজধানীর বাইরে সিলেটেই প্রথম এ ধরনের ল্যাব স্থাপন করা হলো। যখনই কোনো মৃত ব্যক্তি কোনো কেউ মারা যান, যখন এটা নিয়ে মামলা হয়, তখন যখন পারিপার্শ্বিক কোনো ধরনের আমরা কোনো পাই না, সাক্ষী পাই না, তখন কিন্তু ফাইনালি আমাদেরকে ডিএনএ রিপোর্টের উপর নির্ভর করতে, এবং পুরো বাংলাদেশ থেকে যখন এই বিষয়গুলো ঢাকায় যায়, তখন 2 থেকে 3 বছরও একটা রিপোর্ট পেতে লেগে। ডিএনএ ল্যাব স্থাপন করায় অপরাধ তদন্তের গতি বাড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখানে একটা ডিএনএ প্রোফাইল, ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি ছিল, যেখানে শুধু স্যাম্পল কালেক্ট করা হয় এবং সেন্ড করা হয় ঢাকায়। বর্তমানে যেটা হলো প্রোফাইলিং ল্যাব যদি হয়ে যায়, তাহলে সিলেটের যত ধরনের অপরাধ ডিএনএ রিলেটেড সেই জিনিসগুলা খুবই সহজে নির্ণয় করা যাবে। প্রাথমিকভাবে ল্যাবের স্থান নির্ধারণ এবং মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। বাংলাদেশে একটাই ল্যাব আছে ঢাকাতে, তার মানে সারা বাংলাদেশের আমরা স্যাম্পলগুলো ঢাকাতে পাঠাই, দীর্ঘসূত্রিত হয়। সিলেটবাসীর জন্য ভালো খবর যে আমরা এখানে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা একটা ল্যাব নিতে পারবো কিনা, এখানে জায়গা সংকুলনের ব্যাপার আছে। তা আমরা জায়গা সংকুলন একটা ব্যবস্থা করেছি, এবং সেই অনুযায়ী আমরা এখানে সমাজ কল্যাণের মাননীয় উপদেষ্টা ম্যাডাম আসছিলেন, উনি নিজেও সরজমিনে দেখে গেছেন। এছাড়া ওনার প্রতিনিধি 2টা ফেজে আসছে। এখন অপেক্ষা ল্যাবের কার্যক্রম শুরু হওয়ার, যা সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিন আজ, তবে বান্দরপুরের নাইখাংছড়িতে নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বায়োমেট্রিক ও ছবি তোলা নিয়ে তৈরি হয়েছে ভোগান্তি। মেয়াদ উত্তীর্ণ পরিষদ, নতুন প্রশাসক নিয়োগ এবং অনলাইন জটিলতায় যথা সময়ে তথ্য হালনাগাদ নিয়ে শঙ্কায় স্থানীয়রা। প্রতিনিধি আবুল বাশার নয়নের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোতে নারী পুরুষের দীর্ঘ অপেক্ষা। কেউ জানালা, আবার কেউ দরজার পাশে অপেক্ষা করছেন সেবা প্রাপ্তির জন্য। চলমান হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নিতে ইউনিয়ন, উপজেলা এবং হেডম্যান কার্যালয়ে মানুষের এমন উপস্থিতি দেখা গেছে। সব মিলিয়ে নতুন প্রশাসক আর ইন্টারনেট সমস্যা লেগে থাকায় এবারের হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শেষ করা কঠিন হবে, তাই সময়সীমা আরও বাড়ানোর দাবি স্থানীয়দের। এই কাগজপত্র রেডি করার জন্য যদি 3 তারিখ পর্যন্ত হয়, তাহলে মানুষ ভোটার হতে পারবে না। শেষ ডেটটা পিস করছেন, ওটা একটু আমাদেরকে আর একটু পিছিয়ে নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নাইখাংছড়ি সদর, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয় 21 জানুয়ারি। এর মধ্যে সোনাইছড়িতে এখনো পরিষদের কার্যক্রম চলছে না, বাকিগুলোতে দিনরাত চলছে কার্যক্রম। এখানে যে সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। ভোটার হালনাগাদ শুরু হওয়ার পর থেকেই ভোর 4টা থেকে রাত 11টা পর্যন্ত উনি জনগণকে সেবা দিয়ে আসছে। পরিপত্র অনুযায়ী হালনাগাদ কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশনের এই কর্মকর্তা বলেন, স্থানীয় জনগণ আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন। এখানে যেহেতু একটা সংকট তৈরি হয়েছে, একটা ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান বা প্রশাসক নেই বা ডকুমেন্ট পাচ্ছেন না, এই ক্ষেত্রে আমরা ইতোমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা আমার এখতিয়ারও নাই। সেক্ষেত্রে যদি স্থানীয় জনগণ যদি আবেদন করেন, সেই প্রেক্ষিতে আমি চাইলে এই আবেদনটা ফরওয়ার্ড করতে পারি, আমার সিনিয়র অথরিটিকে জানাতে পারি। সিনিয়র অথরিটি যদি মনে করে যুক্তিযুক্ত মনে করে, তাহলে হয়তো টাইম ফ্রেমটা বাড়াইতে পারে। প্রসঙ্গত, নাইখাংছড়ি উপজেলার 5 ইউনিয়নে চলমান হালনাগাদ কার্যক্রমে প্রতিটি ওয়ার্ডে 1 জন করে মোট 45 জন তথ্য সংগ্রহকারী এবং প্রতিটি ইউনিয়নে 2 জন করে মোট 10 জন সুপারভাইজার তথ্য সংগ্রহের কার্যক্রম চালাচ্ছেন। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার কসবার শিমরাইল গ্রামে নিখোঁজের 2 দিন পর পুকুর থেকে মোহাম্মদ তানজিম মিয়া নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তানজিম স্থানীয় আবু তাহেরের ছেলে। স্বজনরা জানায়, শুক্রবার সকাল থেকে তানজিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের ঘটনায় কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কম খরচে লাভ বেশি হয় ঢাকার ধামরায়ে দিন দিন বাড়ছে কুল চাষ। কৃষকরা বলছেন বাজারে দাম ভালো থাকায় সবজি কিংবা ধান আবাদ না করে করছেন কুল চাষ। এতে ভাগ্য ফিরেছে অনেকের। প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সঞ্চিতা হক। স্বল্প সময়ে ও কম খরচে অধিক লাভজনক হওয়ায় ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বেড়েছে কুল চাষ। এতে ভাগ্য ফিরেছে স্থানীয় অনেকের। এই যেমন কৃষক আবুল হোসেন অব্যবহৃত জমিতে কুল চাষ করে একদিকে যেমন নিজে আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন, তেমনি বাগানে কাজের সুযোগ হয়েছে অনেকের। বাগানটা হলো 60% জায়গা বাগান, মোটামুটি আমার 60,000 টাকার মতো খরচ হয়েছে। মোটামুটি এবার ফলন ভালো, ব্যাপারে আস্তে আস্তে এখন বেচা কিনা হয় নাই, ফলন খুব সুন্দর ফলন হচ্ছে। এই জায়গায় বড় বাগান করে আপনার এই জায়গাটা হলো খালি আসা, মানে বড় বাগান করে হ্যাঁ স্বাভাবিক হয়েছে, কিছু লাভ হয়েছে। প্রতিটা বাগানে মাল কিনা বিক্রি করি, আমাদেরও লাভ হয়। বড়ই বিক্রি করে লাভবান হয়েছে, এই জন্য আমি কিছু দিয়ে আমি একটা জায়গা রয়েছে আমার, এই জায়গাটা দিয়ে আমি একটা বড়ই চাষ করি। এদিকে কুল চাষে কৃষকদের সহযোগিতা করার কথা জানালেন উপজেলার এই কৃষি কর্মকর্তা। কুলের ক্ষেত্রে হচ্ছে প্রথমেই যে বাগান করব সেই বাগানের একটা প্ল্যানিং করা এবং বেড সিস্টেম করে কুলটা করা এবং লাইন টু লাইন যে স্পেস আছে সেই স্পেসগুলো মেনে তারপরে যদি তারা বাগানটা করে আধুনিক পদ্ধতিতে, তাহলে বহুদিন যাবত তারা ভালো ফলন পাবে এবং এক্ষেত্রে বিষ প্রয়োগ করতে হবে না এবং নিরাপদভাবে তারা কুলটা চাষ করে বাজারে তারা নিতে পারবে। এবছর উপজেলার 12টি ইউনিয়নে প্রায় 60 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কুল চাষ করা হয়েছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তিতুমির কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা, রাত 10টা পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচির ডাক শিক্ষার্থীদের। বাড্ডা থানায় হত্যা মামলায় দীপুমণি, আনিসুল ও সালমান এফ রহমান সহ 6 জন 2 দিনের রিমান্ডে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে তুরাগ তীরে চলছে ঈমান আকিদার বয়ান। ঢাকার একাংশ সহ 22 জেলার অংশগ্রহণ। এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। সারা দেশে নানা আয়োজনে চলছে বিদ্যা দেবীর আরাধনা। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।